প্রথম যে কেসটা আমি বলছি, রুবিনা 8 years old girl came with the complaints of gradual swelling of the body for 5 days, scanty high color maturation for same duration, and one episode of convulsion 12 hours back. She had history of sore throat 2 weeks back prior to this illness, and on examination there was edema. Blood pressure was 130 over 100 millimeter of mercury, pulse was 96 beats per minute, and her bedside urine for albumin was 1+, and other vitals were within normal limit. এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার 2 weeks বিফোর তার একটা সোর থ্রোটের হিস্ট্রি ছিল এবং তার ইডিমা আছে, তার বেডসাইড ইউরিনে প্রোটিন আছে এবং ব্লাড প্রেশার হাই। আমি যেটাকে ফোকাস করতে চাচ্ছি যে তার কিন্তু হাইপারটেনশন আছে 130 over 100 millimeter of mercury। এখানে ব্লাড প্রেশারটা কিন্তু তার ডিউ টু অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা সেকেন্ডারি হাইপারটেনশন। এবার আমি যাচ্ছি আমি পরে আবার এগুলো ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। এরপরে সিনারিওটাতে আমি চলে যাচ্ছি। জাহিদ 5 years old boy admitted with the complaints of not growing well since early infancy, recurrent episode of fever, and on examination he was moderately pale, severely wasted and stunted. Vitals were within normal limit except BP was 120 over 85 millimeter of mercury। এটাও একটা সেকেন্ডারি হাইপারটেনশনের একটা পেশেন্ট। আমরা সাধারণত এই পেশেন্টগুলোই হাইপারটেনশনের আমরা এই পেশেন্টগুলোই আমাদের ইনডোর প্র্যাকটিসে পেয়ে থাকি। চিলড্রেনের সাথে অ্যাডাল্টের তফাৎটা এই জায়গাতেই, চিলড্রেনদের সেকেন্ডারি হাইপারটেনশনটা আমরা কমনলি পেয়ে থাকি, দেন অ্যাডাল্টের যেটা যেমন এসেনশিয়াল হাইপারটেনশনটা বেশি। এখানে জাহিদ 5 বছর বয়স, তার কিন্তু ব্লাড প্রেশারটা বেশি, সাথে সাথে সে পেইল এবং তার গ্রোথ ফেলিওর আছে। এবং এখানে হিস্ট্রি নিলে দেখা যাবে যে তার কোনো একটা ব্লাডার অবস্ট্রাক্টেড কোনো ইউরোপ্যাথির কোনো হিস্ট্রি আছে, যে কারণে তার ক্রনিক কিডনি ডিজিজ এবং তারপর এই ক্রনিক কিডনি ডিজিজের পার্ট হিসেবে তার হাইপারটেনশন নিয়ে আসছে সে। এখন আমি চলে যাচ্ছি অ্যাপ্রোচ টু আ পেশেন্ট উইথ hypertension. Hypertension is an important cause of mortality and morbidity in children. Thorough history and physical examination followed by relevant investigation can clinch the cause of hypertension, যেটা আমি আগের দুটো কেস সিনারিওতে দেখিয়েছি। এবং এই হাইপারটেনশন ইন বোথ কেসেস ট্রিটেবল কন্ডিশন। তার মধ্যে প্রথম কেস যেটা অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, সেখানে এটা সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট করা সম্ভব। সিকেডিতে হয়তো কন্ট্রোলে থাকবে, পুরোপুরি ভালো হবে না। তাহলে আমাদের হাইপারটেনশনটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। এসেনশিয়াল হাইপারটেনশন যেটা, সেটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন, যেটার কোনো প্রাইমারি কোনো আন্ডারলাইং কোনো কজ যেটার পাওয়া যায় না। এই এসেনশিয়াল হাইপারটেনশন সাধারণত রুটিন এক্সামিনেশনে এমনি ইনসিডেন্টালি এটা ডায়াগনোসিস হয়। আর সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে যেটা, যে হাইপারটেনশনের জন্য কোনো আন্ডারলাইং কজ আছে, যেটা আমি ওই যে দুইটা, একটাতে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ এবং আরেকটাতে হচ্ছে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবং এই সেকেন্ডারি হাইপারটেনশনটাই মোর কমন ইন পেডিয়াট্রিক পপুলেশন। আমরা জানি ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট and multiplied by total peripheral resistance। দুইটার ইনফ্লুয়েন্সে ব্লাড প্রেশারটা কমে বাড়ে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্ডিয়াক আউটপুট বাড়লেও ব্লাড প্রেশার বাড়তে পারে, আবার থার্ড যে এটা, সেটার মধ্যে দেখা যাচ্ছে যে কার্ডিয়াক আউটপুট নর্মাল, বাট পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বাড়ার কারণে ব্লাড প্রেশার বাড়তেছে। তাহলে আমার ব্লাড প্রেশার বাড়ার জন্য দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট আর একটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। Now we will discuss about the definition of hypertension. Before the hypertension, we have to know what is the normal blood pressure in case of children. In case of children, normal blood pressure is less than 90th percentile for age, sex, and height, or less than 120 over 80 millimeter of mercury for adolescent in 13 years old. এবং 13 years এর নিচে আমরা সাধারণত চার্টে ফেলে দেখি যে তার প্রেশারটা নর্মাল আছে নাকি হাইপারটেনশন। নর্মালের পরে আরেকটা টার্ম আছে এখানে, এলিভেটেড বিপি।
ইলেভেটেড বিপি বলবো আমরা যখন এই ব্লাড প্রেশার রিডিংটা 90th পার্সেন্টাইল বা তার উপরে থাকবে, কিন্তু 95th পার্সেন্টাইলের নিচে থাকবে ফর এজ, সেক্স অ্যান্ড হাইট। And in case of 13 years old adolescent, this is 120 to 129, the systolic blood pressure, and diastolic blood pressure is less than 80 millimeter. Then we shall call that is elevated blood pressure. And hypertension. Hypertension is defined as blood pressure more than 95th percentile for age, sex, and height, or 130 over 80 millimeter of mercury for adolescent 13 years of old. এবং এই হাইপারটেনশনটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে স্টেজ 1 হাইপারটেনশন, আরেকটা হচ্ছে স্টেজ 2 হাইপারটেনশন। স্টেজ 1টা হচ্ছে 95th পার্সেন্টাইলের উপরে প্লাস 11 মিলিমিটার অফ মার্কারি, আর অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট, 130 to 139 ওভার 80 to 89 মিলিমিটার অফ মার্কারি। আর স্টেজ 2 হচ্ছে বিপি মোর দেন 95th percentile plus 12 millimeter of mercury for age, sex and height, আর for adolescent এটা 140 over 95 millimeter mercury in case of 13 years age. বেশ জটিল হয়ে যাচ্ছে, আমরা শুধু মনে রাখবো যে নরমাল হচ্ছে less than 90th percentile, এবং এলিভেটেড বলবো যখন 90th percentile থেকে 95th percentile এর মধ্যে থাকবে। আর হাইপারটেনশন বলবো যখন তার ব্লাড প্রেশারটা আমি যখন প্লট করব, চার্টে যখন আমি ফেলবো, তখন যদি মোর দেন 95th পার্সেন্টাইল থাকে তখন আমরা এটাকে হাইপারটেনশন বলবো, সহজভাবে বললে। আর এরপরে আমি স্টেজ 1, স্টেজ 2, এই স্টেজ 1, স্টেজ 2 তে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে তার ট্রিটমেন্ট মডালিটিটা ঠিক করা। আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাকিউট সিভিয়ার হাইপারটেনশন। এটাই আমরা বেশিরভাগ ইন কেস অফ চিলড্রেন আমরা এইটাই আমাদেরকে ফেস করতে হয় বেশি, অ্যাকিউট সিভিয়ার হাইপারটেনশন। আমাদের ওয়ার্ডে যে চিলড্রেন অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস সাধারণত উইথ হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করে, এটাই সবচেয়ে আমাদের এভরিডে প্র্যাকটিসে এটাই আমরা বেশি পাই। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ severe hypertension with blood pressure value in excess of stage 2 hypertension and accompanied by symptoms such as headache, dizziness, nausea or vomiting. And in more severe case, there is retinopathy, encephalopathy, cardiac failure and seizures. তার মানে হচ্ছে আমি acute severe hypertension বলবো যখন এটা স্টেজ 2 হাইপারটেনশন থাকবে এবং সাথে তার যখন টার্গেট অর্গান ড্যামেজের ফিচার থাকবে, যেমন রেটিনোপ্যাথি নিয়ে আসতে পারে, এনকেফালোপ্যাথি নিয়ে আসতে পারে, কার্ডিয়াক ফেলিওর নিয়ে আসতে পারে, কনভালশন, সিজারটাকে আলাদা করে বলা হয়েছে, সিজার নিয়ে আসতে পারে, তখন আমরা বলবো এটা অ্যাকিউট সিভিয়ার হাইপারটেনশন। There is another nomenclature that is white coat hypertension. White coat hypertension is defined as that is normal BP in 24-hour ambulatory blood pressure monitoring, but there is elevated BP in clinical setting. মানে সে যখন ডাক্তারের কাছে আসছে তখন তার ব্লাড প্রেশারটা বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু নর্মালি তার ব্লাড প্রেশারটা এমনি তার, সে যখন বাসায় থাকছে, ঘরে থাকছে, তখন তার ব্লাড প্রেশারটা নর্মাল, কিন্তু যখনই সে অ্যাপ্রন পরে একজন ডাক্তারের সামনে আসছে তখনই তার ব্লাড প্রেশারটা বেশি পাওয়া যাচ্ছে। এজন্য এটাকে বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। এবং এটা ডায়াগনোসিস করার জন্য আমরা 24 ঘন্টা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিংটাকে আমরা এটা থেকে আমরা হেল্প নিয়ে থাকি। This is ambulatory blood pressure monitoring picture. এই অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিংটাতে পেশেন্টের বডিতে একটা ডিভাইস লাগিয়ে দেওয়া হয়। এই ডিভাইসটা তার এভরি 20 to 30 মিনিটস ইন্টারভেলে তার ব্লাড প্রেশারটা মেজার করে, দ্যাট ইজ 2 to 4 times per hour over at least 24 hours. এবং পেশেন্ট তার নর্মাল ডেইলি যে অ্যাক্টিভিটি সেগুলো করে, এবং এটা সাধারণত ছোট বাচ্চাদের করতে একটু সমস্যা হয়, 6 ইয়ার্স বা তার চেয়ে বড় বাচ্চাদের ক্ষেত্রে তত প্রবলেম হয় না, কিন্তু তারপরেও দেখা গেছে যে ইভেন 2 মান্থ পর্যন্ত এটা মনিটর করা গেছে। এবং এই অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করেই আমরা হোয়াইট কোট হাইপারটেনশন বা আরেকটা জিনিস আছে মাস্কড হাইপারটেনশন। মাস্কড হাইপারটেনশনটা হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশনের জাস্ট উল্টোটা, মানে সে যখন ডাক্তারের কাছে আসছে তখন তার ব্লাড প্রেশারটা নর্মাল, বাট এমনি ডেইলি অ্যাক্টিভিটির সময় তার ব্লাড প্রেশারটা বেশি। এই দুইটা জিনিস ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এর হেল্প নিতে হয়।
আরেকটা জিনিস আছে নকটার্নাল ব্লাড প্রেশার। নর্মালি যেটা হয় আমরা যখন ঘুমে থাকি তখন একটা ব্লাড প্রেশার ডিপ হয়, সাধারণত নর্মালি 10 to 15% ড্রপ হয় ব্লাড প্রেশার, দ্যাট ইজ এ নর্মাল ফিনোমেনন। এটা যদি বাড়ে তাহলে বোঝা গেল যে তার হাইপারটেনশন আছে, যদি এই ডিপটা না হয়, যদি ঘুমের মধ্যে তার ব্লাড প্রেশারটা না কমে। দিস ইজ মাস্কড হাইপারটেনশন। আমি আগেই মেনশন করেছি যে সে যখন ডাক্তারের কাছে আসে তখন তার ব্লাড প্রেশার নর্মাল, বাট আদার টাইমস তার ব্লাড প্রেশারটা এলিভেটেড থাকে। আমাকে একজন ফিজিশিয়ান বলেন যে তোমাদের তো বাচ্চা দেখতে খুব একটা সময় লাগে না, কারণ কি বাচ্চাদের তো ব্লাড প্রেশার দেখা লাগে না। একটা রুগী দেখতে গেলে, অ্যাডাল্ট পেশেন্ট দেখতে গেলে ব্লাড প্রেশার মাপতেই তো অনেকক্ষণ লাগে, কিন্তু আসলে কিন্তু মাপতে হয়। আমাদের হুইচ চিলড্রেন শুড গেট দেয়ার বিপি চেকড, এটার একটা গাইডলাইন আছে। অ্যাকর্ডিং টু আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স গাইডলাইন 2017, সাধারণত children 3 years or older should have their BP measured during annual preventive visit. সে যে অ্যানুয়াল ভিজিটে আসবে তখনই শুধুমাত্র তার ব্লাড প্রেশার মাপা হবে, এক্সেপ্ট যদি না তার সেই রিস্ক ফ্যাক্টর গুলো থাকে। রিস্ক ফ্যাক্টর গুলো কি? একটা হচ্ছে ওবেসিটি, তার ক্রনিক কিডনি ডিজিজ অর ডায়াবেটিস। এই কন্ডিশন গুলো যদি থাকে তাহলে সে প্রত্যেকটা এনকাউন্টারেই তাকে ব্লাড প্রেশার মাপতে হবে, আদারওয়াইজ তার প্রতি অ্যানুয়াল ভিজিটে একবার ব্লাড প্রেশার মাপলেই হবে। এটা হচ্ছে আমেরিকান গাইডলাইন অনুযায়ী, বাট স্টিল দেন উই হ্যাভ টু check the blood pressure in younger than 3 years age. That is, if there is history of prematurity, if there is history of NICU stay, if congenital heart disease or kidney disease, family history of congenital kidney disease, recurrent urinary tract infection, transplant of solid organ or bone marrow, malignancy, taking medications like steroid, decongestant, non-steroidal anti-inflammatory drug, beta-adrenergic agonist, and presence of some systemic illness like neurofibromatosis, tuberous sclerosis, and if there is evidence of increased intracranial pressure. এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি স্টেরয়েড, আমরা জানি আমরা নেফ্রোটিক সিনেমার পেশেন্টদেরকে কিন্তু আমরা প্রায়শই স্টেরয়েড প্রেসক্রাইব করে থাকি, তো তারা যখন ফলো আপে আসবে আমাদেরকে কিন্তু অবশ্যই তার ব্লাড প্রেশারটা চেক করে দেখতে হবে। Now, how should we measure BP? বিপি মেজার করতে হলে প্রথমেই যেটা দেখতে হবে, the child should be quiet for at least 5 minutes and he or she should be seated. বাচ্চাটা পুরো ওয়ার্ড ঘুরে একটা দৌড় দিয়ে আসলো পুরাটা ওয়ার্ড, তারপরে যদি তার আমি ব্লাড প্রেশারটা মাপি আমি কিন্তু একটু বেশি পাবো, এজন্য সে একটু রেস্টে থাকবে ফর at least 5 minutes। এবং আমি যে বিপিটা মাপবো আইডিয়ালি কিন্তু 3 বার আমাকে বিপিটা মাপতে হবে, 3 times, and then averaging the result. এরপরে আসে তার কাফ সাইজটা। চিলড্রেনের ব্লাড প্রেশার মাপতে গেলে কাফের সাইজটা খুব ইম্পর্টেন্ট। ইফ দ্য কাফ ইজ টু টাইট দেন দ্য ব্লাড প্রেশার উইল বি ফলসলি হাই, and if it is loose then the blood pressure will be low. So what would be the cuff size? That is the bladder, inflatable bladder which is within the blood pressure cuff, it should cover 80 to 100% of the upper arm circumference, its length, and width would be at least 40% of the circumference. মানে ব্লাড প্রেশারের ভিতরে যে ইনফ্লেটেবল ব্লাডারটা আছে সেটা লেংথটা হবে আমাদের যে আপার আর্ম সার্কামফারেন্স যেটা আছে, মিড আপার আর্ম সার্কামফারেন্স, তার 80 to 100%, এবং তার ওয়াইডটা হবে at least 40% of মিড আপার আর্ম সার্কামফারেন্স। এবং আমরা জানি আমরা মিড আপার আর্ম সার্কামফারেন্সটা আমরা মেজার করে থাকি সাধারণত অ্যাক্রোমিয়ন প্রসেস এবং অলিক্রেনন প্রসেস, এই দুইটার যে মিড পয়েন্ট যেটা, সেখানে আমরা মিড আপার আর্ম সার্কামফারেন্সটা দেখে থাকি। এবং ইউজুয়ালি বিপিটা মেজার করা হয় রাইট আর্ম। এবং যখন আমি কাফটা আমি নট টু টাইট নট টু লুজ, এটা আমি তার আপার আর্মে লাগানোর পর আমি তার বেল অফ দ্য স্টেথোস্কোপটা প্লেস করব ব্রাকিয়াল আর্টারি ইন দ্য কিউবিটাল ফোসা। এবং আমার যে স্টেথোস্কোপটা সেটা কিন্তু আমার বিপি মেশিনটা টাচ করে থাকবে না, এটা স্নাগলি অ্যাপ্লাইড থাকবে। and the cuff should be inflated to 20 to 30 millimeter of mercury above the anticipated
সিস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশারটা আমি অ্যান্টিসিপেট করবো আমি প্যালপেটরি মেথডে। আমি তার রেডিয়াল আর্টারি পালসটা দেখবো, যখন ডিসঅ্যাপিয়ার করে তার চেয়ে আমি 20 to 30 মিলিমিটার বেশি ইনফ্লেট করব। এরপর আমি আবার আস্তে আস্তে ডিফ্লেট করব। এই ডিফ্লেট করব আমি 2 to 3 মিলিমিটার মার্কারি পার হার্টবিট। এবং এরপর যখন আমি ডিফ্লেট করব তখন ফার্স্ট যে করটকফ সাউন্ড, ইট উইল ইন্ডিকেট দ্য সিস্টোলিক ব্লাড প্রেশার, and diastolic blood pressure is indicated by the disappearance of the sound. এখানে করটকফ সাউন্ড আমরা সাধারণত ফোর্থ করটকফ এবং ফিফথ করটকফ সাউন্ড, আমরা সাধারণত ফিফথ করটকফ সাউন্ডটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ইন্ডিকেট করে। কিন্তু এখানে কিছু একটু আছে, যখন সামটাইমস দিস ফিফথ করটকফ সাউন্ড ইজ এন্ডেড এট দ্য জিরো লেভেল। যখন এই জিরো লেভেল পর্যন্ত আমার সাউন্ডটা থাকবে তখন আমি ফোর্থ সাউন্ডটাকেই ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হিসেবে নিয়ে নেব। There are some methods of blood pressure measurement like palpatory method, auscultatory method, Doppler study, oscillometric method, flash method, and lastly ambulatory blood pressure monitoring, which I already mentioned. এর মধ্যে auscultatory মেথডটা হচ্ছে সবচেয়ে মোস্ট প্রেফার্ড মেথড। প্যালপেটরি মেথডে শুধুমাত্র আমরা সিস্টোলিক ব্লাড প্রেশারটা বুঝতে পারি এবং এটা অসকালটেটরি মেথডের চেয়ে 10 মিলিমিটার কম থাকে। এখন আমি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, এটা সাধারণত যারা পরীক্ষা এফসিপিএস ফাইনাল পার্ট বা এমডি ফেজ এ ফেজ বি পরীক্ষায় যারা অ্যাপিয়ার করবে সাধারণত অনেক সময় দিয়ে দেওয়া হয় যে ব্লাড প্রেশার এত এবং এই ব্লাড প্রেশারটা চার্টে ফেলার জন্য, যেটা আমরা ডেফিনিশনে আমরা দেখতে পেলাম যে আমরা যদি 90 সেন্টাইলের নিচে থাকে তাহলে আমরা ব্লাড প্রেশারটাকে নর্মাল বলি, 95 সেন্টাইল বা তার উপরে থাকলে আমরা তখন হাইপারটেনশন বলি। তো আমরা কিভাবে এই চার্টে ফেলবো এটা আমি একটু দেখাচ্ছি। এখানে এটা একটা এক্সাম্পল, 5 years old বয়, তার জেন্ডার হচ্ছে মেল। আমাকে কিন্তু এখানে তার জেন্ডার জানতে হবে, তার হাইট জানতে হবে এবং তার বয়স জানতে হবে। বয়স হচ্ছে 5 years, ব্লাড প্রেশার হচ্ছে 107/65 and height is 105 সেন্টিমিটার। প্রথমে আমি একটা হাইট চার্টে যাব। প্রথমে আমি এই চার্টটাতে যাব, গিয়ে আমি তার হাইটটাকে প্লট করব। তার হাইটটা কত পার্সেন্টাইলে পড়ছে আমি সেটা দেখব। এখানে হাইটটা পড়তেছে তার 105, দ্যাট ইজ এখানে মার্ক করা আছে, দ্যাট ইজ 25 সেন্টাইলে। আমি আসলে এটা দেখতে পাচ্ছি না ভালো করে, আমার তো প্রেস বায়োপি আছে। এটা একটু চারটা সামনাসামনি নিলে আরো ক্লিয়ার হয়। আচ্ছা, তারপর আমি সাপোজ আমি এটা 25 সেন্টাইলে আছে এবং তার ব্লাড প্রেশার হচ্ছে 107 আর 65, 107 and 65। এখন আমি যাব এই চার্টে, তার বয়স হচ্ছে 5 বছর। আমি এই যে এখানে এই যে 5 বছরে আমি যাচ্ছি, আমি তার হাইটের সেন্টাইলটা দেখে নিব। সে এই যে যদি সে 25 সেন্টাইলে হয়ে থাকে তাহলে এই লাইনে যাব আমি। এই যে এটা আসলে কার্সার দিয়ে দেখানোটা একটু টাফ। সাপোজ তার ব্লাড প্রেশারটা হাইট অনুযায়ী, হাইটটা তার 25 সেন্টাইলে, তাহলে আমি এই 25 সেন্টাইলে যাব। 25 সেন্টাইল। আচ্ছা, এখন আমি দেখব এই সেন্টাইলে তার ব্লাড প্রেশারটা কততে পড়ছে। সিস্টোলিক ব্লাড প্রেশারটা তার ছিল 107, তাহলে সে এই যে না, সে খুব সম্ভবত 10 সেন্টাইলে ছিল। হ্যাঁ, 10 সেন্টাইলে। 10 সেন্টাইলে যদি যাই আমি, তাহলে তার ব্লাড প্রেশারটা যায় 98 সেন্টাইলে। 105 বা 107 তার ব্লাড প্রেশারটা থাকে হচ্ছে 98 সেন্টাইলে। এটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। এরপরে আমি ঠিক একইভাবে যাব তার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারে। আমি হাইটটা যদি 10 সেন্টাইলে পড়ে থাকে তাহলে এই যে এই লাইনটাতে আমি যাব, এই লাইন ধরে যাব। 5 বছর, তার ব্লাড প্রেশারটা কোথায় আছে? 65 ছিল, তাহলে তার ব্লাড প্রেশারটা হচ্ছে 98 সেন্টাইল আর 50 সেন্টাইলের মাঝামাঝি, তাহলে সে তার হাইপারটেনশন না, লেস দেন 90
সেন্টাইল, এভাবে আমি প্লট করব। এবং আমাদের কাছে যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসের যে পেশেন্ট গুলো আসে, বা যদি সিকেডির কোনো পেশেন্ট হাইপারটেনশন নিয়ে আসে, তাহলে তার ব্লাড প্রেশারটা আমি সাথে সাথে এই চার্টে ফেলে আমি কিন্তু লিখে রাখবো তার ফাইলের মধ্যে যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা কত সেন্টাইলে আছে এবং ডায়াস্টোলিকটা কততে আছে। যদি কারো কোনো এই পর্যন্ত কারো কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। I will talk something about epidemiology of hypertension in children and adolescent. এখানে আমি দেখাচ্ছি যে অ্যাট বার্থে ব্লাড প্রেশারটা সাধারণত সিস্টোলিকটা অ্যাভারেজ 70 এবং ডায়াস্টোলিকটা 40 থাকে, এবং এরপরে এটা আস্তে আস্তে বাড়তে থাকে 1 to 2 মিলিমিটার অফ মার্কারি পার ইয়ার, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা একটু স্লোলি রাইজ করে। কিন্তু প্রিম্যাচিউর বেবিতে এই ব্লাড প্রেশারটা একটু বাড়ে। জেন্ডারেরও একটা রোল আছে ব্লাড প্রেশার উপরে। এটা in case of girls it rise more rapidly between 6 to 11 years, and in case of male it rapidly rise between 12 to 17 years, and it is maintained up to 50 years. এবং অবশ্যই রেস, বডি মাস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, these also play a role in blood pressure. And very very important, that is role of sodium, salt reactivity, যেটা আমরা বলে থাকি সবাইকে যে কেউ যেন আলাদা লবণ যেন খাবারের সাথে না খাওয়া হয়। ইট হ্যাজ গ্রেট রোল ইন ব্লাড প্রেশার অ্যান্ড অলসো দ্য জেনেটিক্স। যে ফ্যামিলিতে বাবা মার হাইপারটেনশন আছে, ভেরি লাইকলি যে তার বাচ্চাদেরও ব্লাড প্রেশারটা বেশি থাকতে পারে। নাও দ্য কমন কজেস অফ চাইল্ডহুড হাইপারটেনশন, আমি খুব সহজ করে বলতেছি কমন কজ গুলো। যেমন নিওনেটের ক্ষেত্রে হচ্ছে রেনাল ম্যালফরমেশন, কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, renovascular hypertension following umbilical artery catheterization, and bronchopulmonary dysplasia. And infancy to 6 years of age, the cause of hypertension are renal parenchymal disease, renal artery stenosis, coarctation of aorta, and 6 to 10 years of age, the causes are renal parenchymal disease, renal artery stenosis, endocrine cause, and primary or essential hypertension. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যত সে অ্যাডোলেসেন্সের দিকে যাচ্ছে তখন তার এসেনশিয়াল হাইপারটেনশনটা পাওয়া যাচ্ছে। তার আগে কিন্তু বিফোর 6 ইয়ার্স এসেনশিয়াল হাইপারটেনশন ইজ লেস কমন। যদিও এখন আর লেস কমন বলা যায় না, পাওয়া যাচ্ছে, বিকজ আমাদের এখন বাচ্চাদের ওবেসিটির ইয়েটা বেড়ে যাচ্ছে। ওবেসিটির সাথে হাইপারটেনশনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। And in case of adolescent, the cause of hypertension is renal parenchymal disease and essential hypertension. Now, what are the causes? That is renal cause. Renal cause, there is in approximately 78% case, there is renal parenchymal disease, and renal vascular disease in case of 18% approximately. In cardiovascular cause, there is coarctation of aorta and condition with large stroke volume, like arteriovenous fistula. And among the endocrine causes, there are hyperthyroidism, excess catecholamine secreting tumor like pheochromocytoma, and some adrenal dysfunction like congenital adrenal hyperplasia, 11 beta and 17 alpha hydroxylase deficiency, and hyperaldosteronism, that is Conn's syndrome, and renin producing tumor, and also hyperparathyroidism. So আমি যদি কোনো বাচ্চার ব্লাড প্রেশার বেশি পাই এবং কোনো অ্যাপারেন্টলি কোনো কজ খুঁজে না পাই, তখন আমাকে কিন্তু এই সবগুলো কজ সার্চ করতে হবে। And also there are some drugs which are responsible for hypertension in children, like sympathomimetic drugs, amphetamine, steroid, oral contraceptive, some heavy metals like mercury, lead, etc., cocaine, cyclosporine, and some miscellaneous cause like hypercalcemia, and after coarctation repair, and also preeclampsia in case of adolescent girl. এই লেড পয়জনিংটা কিন্তু এখন খুব আলোচিত হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে অনেক লেড পয়জনিং পাওয়া যাচ্ছে। এই লেড পয়জনিংটাও কিন্তু ইটস এন ইম্পর্টেন্ট কজ অফ হাইপারটেনশন ইন চিলড্রেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ওবেসিটি ইট হ্যাজ আ গ্রেট রিলেশন উইথ হাইপারটেনশন। Children 8 to 17 years of age have been shown to have twice the risk of having blood pressure greater than the 95th percentile. Now, the clinical manifestation of hypertension.
হাইপারটেনশনটা যদি মাইল্ড থাকে তাহলে কিন্তু সে অ্যাসিমটোমেটিক থাকতে পারে এবং রুটিন টেস্টে তার বিপি বেশি পাওয়া যেতে পারে। কিন্তু যদি হাইপারটেনশন সিভিয়ার হয়ে থাকে, যেটা আমরা আগে দেখেছি স্টেজ 1, স্টেজ 2, এগুলো সাধারণত সিমটোম্যাটিক হয়, লাইক হেডেক, ডিজিনেস, nausea, vomiting, irritability, personality change, and they also may manifest as target organ damage, neurological, congestive heart failure, renal dysfunction, stroke. Now, how I will approach to a patient when I will find that he has raised BP. At first, I will take history. আমি তার প্রেজেন্ট এবং পাস্ট হিস্ট্রি নিব, নিওন্যাটাল তার প্রিম্যাচুরিটি হিস্ট্রি ছিল কিনা, ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়া অ্যান্ড আম্বিলিক্যাল আর্টারি ক্যাথেটারাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট। আম্বিলিক্যাল আর্টারি ক্যাথেটারাইজেশনের যদি হিস্ট্রি থাকে, কোনো নিওনেটাল হাইপারটেনশন পাওয়া যায়, এখানে সাধারণত হয় ক্যাথেটারাইজেশনের পরে তার থ্রোম্বাস ফর্মেশন হয় এবং এই থ্রোম্বাস ফর্মেশন হয়ে তার হাইপারটেনশন ডেভেলপ করে, রেনোভাস্কুলার হাইপারটেনশন ডেভেলপ করে। তার কার্ডিওভাস্কুলার কোনো, যেমন কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা ছিল কিনা, কোনো পালপিটেশনের হিস্ট্রি, হেডেক, এক্সেসিভ সোয়েটিং, যদি এক্সেসিভ ক্যাটেকোলামাইন রিলিজ হয়, in case of catecholamine secreting tumor like pheochromocytoma, তার রেনাল অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির কোনো হিস্ট্রি আছে কিনা, রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কোনো হিস্ট্রি আছে কিনা, কোনো রেডিয়েশন, ট্রমা অর সার্জারি টু কিডনি এরিয়া, এগুলো সবগুলোর আমাদেরকে হিস্ট্রি নিতে হবে টু ফাইন্ড আউট দ্য কজ অফ হাইপারটেনশন। তার ড্রাগ হিস্ট্রি নিতে হবে, আমি আগেও বলেছি যে স্টেরয়েড, অ্যামফেটামিন, এই ধরনের কোনো ড্রাগ সে পাচ্ছে কিনা সেটার হিস্ট্রি নিতে হবে। If there is some habits like smoking, drinking, illicit drugs, tobacco, ethanol, amphetamines, cocaine, and তার স্লিপ হিস্ট্রিটাও নিতে হবে, তার কোনো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে কিনা, তার ডিফিকাল্টি ইন ফলিং অ্যাসলিপ or multiple nighttime awakening, snoring, daytime somnolence. অনেক সময় বাচ্চারা আসে আমাদের কাছে যে সে রাতে যখন ঘুমায় হঠাৎ করে সে ঘুম থেকে উঠে যায়, ঘুমাতে পারে না, তার ঘুমের সময় স্নোরিং হয় এবং সে যখন সকালে স্কুলে যায় তখন স্কুলের টিচাররা কমপ্লেন করেন যে সে স্কুলে কোনো ক্লাসে মনোযোগ দিতে পারে না, ঘুমিয়ে পড়ে। এই ধরনের সিমটম থাকলে এবং সাথে যদি হাইপারটেনশন থাকে তাহলে আমরা ধরে নিব যে তার এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য তার হাইপারটেনশন হয়েছে। তার ডায়েট হিস্ট্রি নিতে হবে, যে সে সল্ট ইনটেকটা বেশি কিনা, ক্যাফিন নেয় কিনা, ক্যাফিন বেশি কফি খায় কিনা, এগুলোর হিস্ট্রি নিতে হবে। অ্যান্ড দেন ফ্যামিলি হিস্ট্রি, তার ফ্যামিলি মেম্বার কেউ এসেনশিয়াল হাইপারটেনশন আছে কিনা, তার বাবা হাইপারটেনসিভ কিনা, মা হাইপারটেনসিভ কিনা। সাধারণত বাবা মা হাইপারটেনসিভ থাকলে তার যে চিলড্রেন, তার যে অফস্প্রিং, তারও কিন্তু হাইপারটেনশন ডেভেলপ করার, অ্যাডোলেসেন্সের দিকে তার হাইপারটেনশন ডেভেলপ করার রিস্কটা বেড়ে যায়। তার অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ বা স্ট্রোকের হিস্ট্রি আছে কিনা, এবং কিছু রেনাল ডিজিজ আছে যেগুলো ফ্যামিলিয়ার, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ, এগুলোর কোনো হিস্ট্রি আছে কিনা আমরা সার্চ করব। কোনো হেডেক, এপিস্টেক্সিস, if there is any visual problems, these are symptoms of hypertension. আমাকে হিস্ট্রি নিতে গিয়ে আন্ডারলাইং কজ যেটা সেটাও আমাকে ফাইন্ড আউট করতে হবে, সাথে সাথে হাইপারটেনশনের কমপ্লিকেশন, কোনো টার্গেট অর্গান ড্যামেজের কোনো সিমটম আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। যেমন তার অ্যাবডোমিনাল পেইন, ডিসইউরিয়া, ফ্রিকোয়েন্সি, নকচুরিয়া, এটা হচ্ছে তার আন্ডারলাইং কোনো রেনাল ডিজিজ কিনা সেটা ইন্ডিকেট করে। এবং তার যদি কোনো কানেকটিভ টিস্যু ডিজিজ থাকে তাহলে তার অ্যাবডোমিনাল পেইন, র্যাশ, আর্থ্রাইটিস, যেমন সিস্টেমিক লুপাস এরিথেমেটোসিস, এই পেশেন্টও কিন্তু হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। বা তার কোনো সোয়েটিং, ফ্লাশিং, পালপিটেশন আছে কিনা, ইফ দেয়ার ইজ ফিওক্রোমোসাইটোমা। তার কোনো উইকনেস আছে কিনা, মাসেল ক্র্যাম্প, কনস্টিপেশন, ইট ইজ প্রেজেন্ট ইন হাইপোক্যালিমিয়া, দ্যাট ইজ হাইপার এল্ডোস্টেরনিজম থাকলে এটা থাকতে পারে। নাও ফিজিক্যাল এক্সামিনেশন, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমরা তার ভাইটাল সাইনগুলা দেখবো, তার ট্যাকিকার্ডিয়া আছে কিনা, ট্যাকিকার্ডিয়া থাকলে আমরা এন্ডোক্রাইন কজের মধ্যে যেমন হাইপারথাইরয়েডিজম, ফিওক্রোমোসাইটোমা, নিউরোব্লাস্টোমা, এগুলোতে তার ট্যাকিকার্ডিয়া থাকবে। কিন্তু কোয়ার্কটেশন অ্যাওর্টা থাকলে তার পালসটা, লোয়ার এক্সট্রিমিটিতে পালসটা কম থাকবে, ব্লাড প্রেশারটা ড্রপ থাকবে, দেন আপার টু লোয়ার লিমে তার ব্লাড প্রেশারটা কম পাওয়া যাবে ইন কেস অফ কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। এবং কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা যদি আমি সাসপেক্ট করি, দেন আমার কিন্তু তার অল 4 লিম্বসে ব্লাড প্রেশারটা দেখতে হবে।
Then I will examine the eye. If there is any retinal change, it is due to severe hypertension. I will also examine the ear, nose, throat. If there is any adenotonsillar hypertrophy, the possible cause is sleep apnea, obstructive sleep disorder. I will measure his height and weight to see if there is any growth retardation, which is present in chronic renal failure. If there is an obesity for primary hypertension, or any truncal obesity, which is present in Cushing syndrome. And I will examine the head and neck. If there is webbed neck, then Turner syndrome. আমরা জানি টার্নার সিনড্রোম থাকলে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা থাকতে পারে, যেটার জন্য তার ব্লাড প্রেশার বেশি থাকতে পারে, বা তার থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ কিনা ফর hyperthyroidism. I will examine the skin. If there is any pallor or flushing which is present in pheochromocytoma, or malar rash in case of systemic lupus erythematosus. I will examine the chest for any widely spaced nipple, any heart murmur, or apical heave. Wide spaced nipple is present in case of Turner syndrome, murmur present in case of coarctation of aorta, and apical heave is present if there is left ventricular hypertrophy. Jodi sustained hypertension thake for long days, then patient may develop left ventricular hypertrophy. And abdomen examination, I may found any mass if there is Wilms tumor or neuroblastoma. And the kidneys may be palpable in case of polycystic kidney disease or hydronephrosis. And extremities will be also examined for joint swelling. If there is joint swelling, it indicates that there is any connective tissue disease like systemic lupus erythematosus or any other collagen vascular disease. And muscle weakness, it may be present in case of hyperaldosteronism due to hypokalemia. And after full thorough history and clinical examination, then I will do the laboratory test according to my history and clinical examination. I will not do all the investigation in patient. The investigation will be directed by my history and clinical examination. But there are some routine examination like routine examination, urine culture, serum electrolyte, blood urea nitrogen, creatinine, uric acid level, and ECG and chest X-ray study, and possibly echo. These are routinely done in case of hypertension. And there are some also specialized studies. Before going to this specialized study, I will discuss about like আমরা ইউরিন আরি থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি। যেমন আমরা যদি তার গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রোটিনিউরিয়া পাবো, হিমাচুরিয়া পাবো। এবং হাইপারটেনশন লং স্ট্যান্ডিং থাকলেও কিন্তু তার প্রোটিনিউরিয়া থাকতে পারে, কারণ হাইপারটেনশন লং স্ট্যান্ডিং থাকলে সেটা কিডনির ইনজুরি করে এবং সেই ইনজুরির হিসেবে প্রোটিনিউরিয়া থাকতে পারে। এজন্য ইউরিন আরিটা ইম্পর্টেন্ট। এবং যদি তার কোনো টিবিউলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার স্পেসিফিক গ্র্যাভিটিটা কম থাকবে বা অসমোলালিটিটা কম থাকতে পারে। আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব। কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা যদি তার হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম থাকে, যেটা প্যারেন্টেমাল ডিজিজ হাইপারটেনশন থাকতে পারে, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, সেখানে আমরা হিমোলাইটিক অ্যানিমিয়ার ফিচার পেতে পারি। এছাড়া যদি তার ক্রনিক কিডনি ডিজিজ থাকে সেই ক্ষেত্রে আমরা নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া পাবো। আমরা একটা চেস্ট এক্সরে করতে পারি। চেস্ট এক্সরেতে আমরা যদি তার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে আমরা কিন্তু এক্সরে দেখেও বুঝতে পারবো। আমরা সিরাম ক্রিয়েটিনিন করব, তার রেনাল কোনো কজ যদি হয় তাহলে সিরাম ক্রিয়েটিনিনটা বেশি থাকবে। এবং ইলেকট্রোলাইট দেখবো, আমরা সিরাম ইলেকট্রোলাইট দেখবো। যেমন সিরাম ইলেকট্রোলাইটে যদি তার হাইপোক্যালিমিয়া থাকে, মেটাবলিক অ্যালকালোসিস থাকে এবং সোডিয়ামটা একটু বেশি থাকে, তাহলে আমরা এটা ইন্ডিকেট করে যে হাইপার অ্যালডোস্টেরনিজম। যদি তার হাইপার ক্যালিমিক মেটাবলিক অ্যাসিডোসিস থাকে তখন আমরা বুঝবো যে তার ক্রনিক রেনাল ডিজিজ বা আমরা যেটাকে ক্রনিক সিকেডি যেটাকে বলে থাকি সেটা। ইকোকার্ডিওগ্রাফি আমরা করব। ইকোকার্ডিওগ্রাফিতে আমরা একটা হচ্ছে যে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা যদি আমরা সাসপেক্ট করি সেটা আমরা কনফার্ম হতে পারবো। এছাড়া যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে সেটাও আমরা ইকো থেকে বুঝতে পারবো। দেন রেনাল আল্ট্রাসোনোগ্রাম। রেনাল আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা কিডনির সাইজটা বুঝতে পারবো। সাধারণত রেনাল স্কারিং যদি থাকে, তার যদি ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিডনির সাইজটা
ছোট থাকে। এছাড়া হাইড্রোনেফ্রোসিস থাকলে আমরা কিন্তু আল্ট্রাসোনোগ্রাম থেকে আমরা ইনফরমেশন পেতে পারি যে তার হাইড্রোনেফ্রোসিস আছে কিনা, অথবা যদি পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে সেটাও আমরা আল্ট্রাসোনোগ্রাম থেকে বুঝতে পারবো। এই ইনভেস্টিগেশন গুলো করার পর আমি আরো কিছু স্পেশালাইজড ইনভেস্টিগেশন আছে। এছাড়া আমরা লিপিড প্রোফাইল করব, আমরা আইডেন্টিফাই হাইপারলিপিডেমিয়া, তারপর আমরা ফাস্টিং ব্লাড সুগার করব। যদি তার ফিওক্রোমোসাইটোমা হয় সেখানে কিন্তু তার হাইপারগ্লাইসেমিয়া থাকতে পারে, এই জন্য আমরা ব্লাড সুগার দেখবো। অথবা যদি ওবেসিটি থাকে সেই ক্ষেত্রে আমরা তার ব্লাড সুগারটা দেখবো, কারণ তার ডায়াবেটিস অলরেডি হয়ে গেছে কিনা এই জন্য আমাকে ব্লাড সুগারটা দেখতে হবে। আমি তার আই এক্সামিন করব ডিউ টু ফর রেটিনাল ভাস্কুলার চেঞ্জ আছে কিনা দেখার জন্য। অ্যান্ড দিজ আর সাম স্পেশাল টেস্ট। যদি আমার মনে হয় যে না তার রেনাল প্যারেনকাইমাল ডিজিজ বা রেনোভাস্কুলার ডিজিজ আছে হাইপারটেনশনের কজ হিসেবে, তখন আমি এই টেস্টগুলো করব। যেমন আমি সিন্টিগ্রাফি করতে পারি, রেনাল স্ক্যান, ম্যাগনেটিক রেজোনেন্স এনজিওগ্রাফি করতে পারি, ডুপ্লেক্স ডপলার ফ্লো স্টাডি করতে পারি, 3 ডাইমেনশনাল সিটি করতে পারি, এবং আর্টেরিওগ্রাফি ডিএসএ করতে পারি আমরা। এটা গোল্ড স্ট্যান্ডার্ড। আর আমরা ডিএমএসএ স্ক্যান করতে পারি। যদি আমাকে আল্ট্রাসোনোগ্রামে দেখা যায় যে তার কিডনি ছোট, স্কারিং থাকতে পারে, তখন আমরা ডিএমএসএ করতে পারি। আর ডিটিপিএ করতে পারি আমরা যদি তার স্প্লিট রেনাল ফাংশন দেখার জন্য। তবে এগুলো আমরা সাধারণত করব না। যদি আমার হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং তার রুটিন যে ইনভেস্টিগেশন গুলো সেগুলো থেকে যদি আমার মনে হয় যে তার রেনাল ডিজিজটা হাইপারটেনশনের জন্য, তখন আমি এই টেস্টগুলো করব। এছাড়া প্লাজমা অ্যান্ড ইউরিন ক্যাটেকোলামাইন্স, যদি তার ক্যাটেকোলামাইন সিক্রেটিং কোনো টিউমার আমার ডিডিতে থাকে। ইটস এন অ্যালগোরিদম ফর ডায়াগনোসিস। আমি যখন ডকুমেন্টেড হাইপারটেনশন পাবো তখন তার আপার এবং লোয়ার লিমের বিপিটা দেখব। যদি এই দুইটা বিপির মধ্যে গ্রেডিয়েন্ট বেশি থাকে তাহলে আমার ডায়াগনোসিসটা কোয়ার্টেশন অফ অ্যাওর্টার দিকে যাবে। যদি না থাকে তাহলে আমি একটা ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে যাব। সেখানে যদি দেখা যায় যে ডাব্লিউবিসি প্রিডমিনেন্ট আছে তাহলে আমার ডিডি গুলো হচ্ছে রিফ্লাক্স নেফ্রাইটিস এবং রিকারেন্ট ইউটিআই। আর যদি প্রিডমিনেন্টলি আরবিসি থাকে দেন আমার ডিডি গুলো হচ্ছে পোস্ট ইনফেকশাস নেফ্রাইটিস, লুপাস নেফ্রাইটিস, এইচএসপি, নেফ্রোক্যালসিনোসিস। আর যদি ইউরিন অ্যানালাইসিসটা যদি নর্মাল হয় দেন আমার ডায়াগনোসিসটা যাবে হচ্ছে এন্ডোক্রাইন অথবা রেনোভাস্কুলার লেশন অথবা এসেনশিয়াল হাইপারটেনশন। ইটস এ algorithm for diagnosing hypertension. Now, management of hypertension. এই হাইপারটেনশনের ম্যানেজমেন্টটা ডিপেন্ড করে what is the cause of this hypertension and degree of hypertension. এবং আমার ট্রিটমেন্ট অপশনগুলোর মধ্যে আছে এটি নন ফার্মাকোলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল, মেইনলি এই দুটোই। আর সার্জিক্যাল হচ্ছে যদি তার কোনো সার্জিক্যাল কজ থাকে, যেমন আমরা দেখেছি যে নিউরোব্লাস্টোমা, ফিওক্রোমোসাইটোমা, দেন সার্জিক্যাল, বাট এটা মেনশন করার দরকার নাই। আমার টাইপ অফ ট্রিটমেন্ট মেইনলি দুইটা, একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল। তার ব্লাড প্রেশার যদি স্টেজ 1 হাইপারটেনশন থাকে আমরা ক্লাসিফিকেশনে দেখেছি, এবং যদি কোনো সিমটম না থাকে দেন আমার থেরাপিউটিক লাইফস্টাইল মডিফিকেশন, এটা আমার মানে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটাই আমার প্রথম চয়েস হবে। এই নন ফার্মাকোলজিক্যালে হচ্ছে ওয়েট রিডাকশন করব আমরা, তার এক্সারসাইজ করবে, সে রেগুলার ফিজিক্যাল অ্যারোবিক অ্যাক্টিভিটি করবে ফর 30 to 60 মিনিট 3 to 5 days per week, and avoidance of sedentary activity more than 2 hours per day. সে 2 ঘন্টার বেশি সেডেন্টারি ওয়ার্ক করবে না। এটা অবশ্য চিলড্রেনদের ক্ষেত্রে খুব কঠিন, কারণ সে তো স্কুলে যাবে, স্কুলে তো সে 2 ঘন্টার চেয়ে অনেক বেশি সময় থাকে। যাই হোক, তারপর আমরা যথাসম্ভব চেষ্টা করব। দেন ডায়েট, অ্যাভয়েডেন্স অফ সুগারি ফুড, ড্রিঙ্কস অ্যান্ড স্যাচুরেটেড ফ্যাট, লেস সল্ট, ইটিং ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, লিন মিটস অ্যান্ড হোল গ্রেইনস, ফাইবার, নন ফ্যাট ডেইরি। মানে তাকে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম কন্টেইনিং ফুডগুলো দিব, আর সোডিয়াম কন্টেইনিং ফুড যেগুলো সেগুলো আমরা কম দিব। এই ড্যাশ ডায়েট, ডায়েট ফর প্রিভেনশন অফ হাইপারটেনশন, এটা বেনিফিশিয়াল ইন লোয়ারিং বিপি ইন অ্যাডোলেসেন্স অ্যাজ ওয়েল এজ অ্যাডাল্টস। এরপরে আমরা আসবো ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আমরা কাদেরকে দিব? যারা সিমটোম্যাটিক হাইপারটেনশন থাকবে।
হাইপারটেনশন এবং সাথে তার সিমটম আছে, এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু কিছুদিন অপেক্ষা করব। যদি তার মাইল্ড হাইপারটেনশন থাকে, দ্যাট ইজ স্টেজ 1 যদি থাকে, তার থেরাপিউটিক লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে কিছু অপেক্ষা করে এরপরে আমরা ফার্মাকোলজিক্যালে চলে যাব। আর স্টেজ 2 হাইপারটেনশন উইদাউট আ মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, সেখানে আমরা কিন্তু ফার্মাকোলজিক্যাল থেরাপি দিয়ে দিব। সেকেন্ডারি হাইপারটেনশনে আমরা কোনো ওয়েট করব না, আমরা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে দিব। এবং যদি টার্গেট অর্গান ড্যামেজ থাকে, এবং যদি হাইপারটেনশন থাকে উইথ কোমরবিডিটিস লাইক ডায়াবেটিস টাইপ 1 and type 2 and chronic kidney disease and persistent hypertension despite non-pharmacologic measures, এটা যে কোনো হাইপারটেনশন, এটা এলিভেটেড বিপি স্টেজ 1 স্টেজ 2 সবগুলোতে যদি পারসিস্টেন্টলি হাইপারটেনসিভ থাকে সে, তাহলে আমরা ফার্মাকোলজিক থেরাপিতে চলে যাব। কারণ পারসিস্টেন্টলি যদি তার ব্লাড প্রেশার বেশি থাকে, এটা তার কমপ্লিকেশন হওয়ার চান্সটা বেড়ে যাবে। কমপ্লিকেশনস লাইক তার কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্ট্রোক এন্ড লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এনকেফালোপ্যাথি। This pharmacological therapy, we should follow a stepped care approach. Step 1-এ we shall begin initial dose of desired medication. Step 1-এ যদি কন্ট্রোল না হয়, দেন আমি ডোজটা বাড়াবো until the target BP is reached or maximum dose is reached. But if after the maximum dose BP is not controlled, then a second medication with a complementary mechanism of action. তখন কিন্তু আমি এটার সাথে আরেকটা চয়েস করব, অন্য ধরনের মেকানিজম অফ অ্যাকশন, সেম ড্রাগ আমি দিব না। তাতেও যদি কন্ট্রোল না হয়, আমি আরেকটা থার্ড হাইপারটেনসিভ অ্যান্টি হাইপারটেনসিভ আমি অ্যাড করব অফ ডিফারেন্ট ক্লাস, অথবা আমি তাকে, তারপরে যদি কন্ট্রোল না হয়, আমি একজন ফিজিশিয়ান এক্সপার্ট ইন চাইল্ডহুড হাইপারটেনশন সেখানে রেফার করে দেব। তাহলে আমি একটা ড্রাগ দিয়ে শুরু করছি, সেটা ডোজ বাড়াচ্ছি, ডোজ বাড়ানোর পরে যদি কাজ না হয়, আমি একটা সেকেন্ড ড্রাগ অ্যাড করব অফ ডিফারেন্ট ক্লাস, সেটাতেও যদি না হয়, আমি একটা থার্ড ড্রাগ অ্যাড করব অফ ডিফারেন্ট ক্লাস, এবং তাতেও যদি না হয়, দেন আই উইল রেফার টু হায়ার সেন্টার, মানে হাইপারটেনশনের এক্সপার্ট। হোয়াট ইজ দ্য গোল অফ মাই অ্যান্টিহাইপারটেনসিভ থেরাপি? আমি তার প্রেশারটা কমাবো, কতটুকু পর্যন্ত কমাবো? এই পুরো ট্রিটমেন্টটা হচ্ছে আমার, এটা অ্যাকিউট সিভিয়ার হাইপারটেনশন, এটা হচ্ছে ক্রনিক হাইপারটেনশন। যেসব ক্ষেত্রে আমার ক্রনিক হাইপারটেনশন থাকে, সেই হাইপারটেনশনের ট্রিটমেন্ট। এই ক্ষেত্রে আমার বিপি গোলটা হবে আমার টু রিডিউস দ্য বিপি আপ টু 90th percentile for age and less than 130/80 in case of adolescent. কিন্তু যদি পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ থাকে, সেখানে কিন্তু আমার টার্গেটটা আরো কম, আরো বেশি, বেশি, মানে ব্লাড প্রেশার কমানোর ইয়েটা আমার আরো বেশি থাকবে। এখানে আমার মিন আর্টেরিয়াল প্রেশারটা লেস দেন 50th percentile আমি রাখার চেষ্টা করব। দেখা গেছে যে যদি এইটুক পর্যন্ত আমি কমাই ব্লাড প্রেশার, তাহলে তার সিকিডির প্রোগ্রেশনটা কমে যায়, সিকিডির প্রোগ্রেশনটা আরো স্লোলি হয়। যেখানে আমি অন্যান্য ক্ষেত্রে কিন্তু 90th percentile পর্যন্ত রাখতেছি, কিন্তু সিকেডি থাকলে আমি কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট, সিকেডি থাকলে আমি 50th percentile তার মিন আর্টেরিয়াল প্রেশারটা রাখতেছি। নাও হোয়াট আর দ্য ড্রাগ ট্রিটমেন্ট ফর পিডিয়াট্রিক হাইপারটেনশন? আমার এখানে ফার্স্ট চয়েস হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এন্ড সেকেন্ড লাইন ড্রাগ গুলো হচ্ছে বিটা ব্লকার, diuretics and angiotensin receptor blocker. There are some example of antihypertensive drug. The loop diuretics, furosemide, যেটা আমরা ওয়ার্ডে এভরিডে প্র্যাকটিসে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি, thiazide। এছাড়া আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেমন নিফিডিপিন, এগুলো আমরা ব্যবহার করি। এসি ইনহিবিটর, ক্যাপটোপ্রিল, লিসনোপ্রিল, we use this in much extent. ARB, angiotensin receptor blocker like losartan, valsartan. This is the dose of the drugs. এই ক্ষেত্রে আমি যদি প্রোপানোলল ইউজ করি, তাহলে পেশেন্টের অ্যাজমার হিস্ট্রি আছে কিনা সেটা আমাকে অবশ্যই আগে জানতে হবে। This slide is showing how the AC inhibitor acts in hypertension. How calcium channel blocker help in reducing hypertension. How loop diuretic
how loop diuretic acts in reducing blood pressure. অলরেডি আমি স্টেপড কেয়ার অ্যাপ্রোচ বলা হয়ে গেছে। আমি যদি কম্বিনেশন, যেমন আমি প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তখন আমার কম্বিনেশনটা এরকম হবে, যেমন এসি ইনহিবিটরের সাথে আমি থায়াজাইড দিতে পারি, বিটা ব্লকার দিলে তার সাথে আমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি, এসি ইনহিবিটর দিলে তার সাথে আমি লুপ ডায়োটিক দিতে পারি, অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি। কিন্তু এক্ষেত্রে আমি আবারও বলছি, বিটা ব্লকার দিতে হলে কিন্তু পেশেন্টের অ্যাজমার হিস্ট্রি আছে কিনা অবশ্যই জেনে নিতে হবে। These are the side effects of antihypertensive drug. Loop diuretic cause hypovolemia, hypokalemia, nephrotoxicity, ototoxicity. Thiazide diuretic cause hyperkalemia, gynecomastia. Beta blocker cause bronchospasm, bradycardia, cardiac failure. ACE inhibitor and ARB cause hyperkalemia, cough, and angioedema. Calcium channel blocker cause headache, peripheral edema, and gingival hyperplasia. These are the curable forms of hypertension. Now, how we should treat hypertensive emergency. Hypertensive emergency তে আমরা তার প্রেসারটা হঠাৎ করে আমরা কমাবো না, তার আমাদের যে ডিজায়ার্ড যে প্রেসার level of reduction of BP, not more than 25% is reduced within first 8 hours, and then gradual normalization of blood pressure over next 24 to 48 hours. এবং এই ড্রাগগুলো আমরা, these are the drugs which are used in hypertensive emergencies, like labetalol, sodium nitroprusside, hydralazine, nifedipine. Labetalolটা আমরা ডোজ হচ্ছে 0.2 থেকে শুরু করে 1 মিলিগ্রাম পার কেজি পার আওয়ার, এবং আমরা ম্যাক্সিমাম 40 মিলিগ্রাম পার ডোজ পর্যন্ত ইউজ করতে পারি। হাইড্রোলাজিন আমরা 0.2 টু 0.4 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। নিফেডিপিন আমরা সাবলিঙ্গুয়াল যেটা, সেটা 0.25 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। আমরা এই ড্রাগগুলো ইউজ করব, বাট আমার বিপি রিডাকশনটা শুড নট বি মোর দেন 25% ইন ফার্স্ট 8 আওয়ার্স। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আমরা খুব র্যাপিডলি ব্লাড প্রেশার কমিয়ে দিই, তাহলে তার সেরিব্রাল হাইপক্সিয়া হবে, এবং দ্য পেশেন্ট শুড বি ট্রিটেড ইন PICU in case of hypertensive emergency. Then monitoring and follow-up. Counseling is very important in case of hypertension about the lifestyle, diet, exercise, body weight, and also we should counsel about the complications if we don't treat the hypertension properly, which are the risk factors for hypertension. Hypertension is a silent killer, but in case of children, if not treated, যেমন আমরা যে acute post streptococcal glomerulonephritis, আমি প্রথমে যে কেস সিনারিটা দেখালাম, সে যদি সময় মতো হাসপাতালে চলে আসে, আমরা কিন্তু বাচ্চাটাকে সেভ করে ফেলতে পারি। কিন্তু না আসলে এই হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, হাইপারটেনসিভ হার্ট ফেলিওর হয়ে সে এক্সপায়ারও করতে পারে। Hypertension prevalence in case of adult, that is 25%. It was in 1989, and in 2002 that is 30%. মানে এটা দেখাতে চাচ্ছি যে চিলড্রেনের তুলনায়, অ্যাডাল্টের তুলনায় চিলড্রেনের হাইপারটেনশনের প্রিভ্যালেন্সটা কম, এবং চিলড্রেনের যে হাইপারটেনশন, সেখানে আবার সেকেন্ডারি হাইপারটেনশনটা বেশি দেন এসেনশিয়াল হাইপারটেনশন। These are the complications of hypertension if not treated properly. That is hemorrhage, brain complication hote pare, hemorrhage, stroke. In cardiovascular system, it can cause left ventricular hypertrophy, congestive heart failure. In case of renal complication, there is renal failure and also proteinuria, and it may cause peripheral vascular disease, and it may also cause retinopathy. And thank you very much for patience hearing. If anyone have any question, then you can ask me. Thank you, madam. খুব সুন্দর করে হাইপারটেনশন ইন চিলড্রেন এই শীর্ষক একটি আলোচনার জন্য
আমাদের সেশনের এই পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করব আজকের এই সেশনের চেয়ারপারসন স্যারকে এই সেশন সম্পর্কে একটি কমেন্ট করার জন্য। আমি একটু ইন্টারফেয়ার করি, আপনি একটু স্লাইড শেয়ারটা অফ করে দেন, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন স্যার প্লিজ। আজকের এই যে প্রেজেন্টেশন বাই ডক্টর মীনাক্ষী চৌধুরী অন চাইল্ডহুড হাইপারটেনশন, খুব সুন্দর একটা প্রেজেন্টেশন। ডেফিনেশন থেকে শুরু করে কিভাবে ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে হবে, কিভাবে প্লট করতে হবে, কিভাবে প্রসিড করতে হবে ফর ডায়াগনোসিস এবং কি ট্রিটমেন্ট করতে হবে, সবই তার প্রেজেন্টেশনে ছিল। যদিও আমার কাছে মনে হয় যেটা যে ব্লাড প্রেশার প্লট করা যেটা চার্টে, সেটা আসলে এই ধরনের লেকচার ক্লাসে আদৌ সম্ভব না দেখানো। সে যদিও চেষ্টা করছে, কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যালি বুঝতে হবে এবং যে মানে যে বা যিনি ইন্টারেস্টেড এই ব্যাপারে, তাকে এটা ওই হাইপারটেনশন ম্যাপে চার্ট নিয়ে তারপরে যদি দু চারটা প্র্যাকটিস করেন তখন এটা বুঝতে পারবেন। এর আগে এইভাবে লেকচার ক্লাসে আসলে এটা বোঝা সম্ভব না। এর বাইরে আদারওয়াইজ যদি আমি চিন্তা করি তাহলে তার এইটা পুরোপুরি সম্পূর্ণ একটা সম্পূর্ণাঙ্গ লেকচার, এবং তাকে অনেক ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান কমেন্টের জন্য। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের পার্টিসিপেন্টদের কাছ থেকে কিছু লাইভ কোশ্চেন শুনতে চাই, এবং দুইজন পার্টিসিপেন্ট সম্ভবত লাইভ কোশ্চেন করার জন্য হ্যান্ড রেইজ করেছেন। তাদের মধ্য থেকে আমি ডক্টর ফয়সাল রানা আপনাকে অনুরোধ করছি আপনার কোশ্চেনটি আমাদের সম্মানিত স্যার এবং ম্যাডামের সামনে করার জন্য। জি, থ্যাংকস এ লট ম্যাম ফর ইওর নাইস প্রেজেন্টেশন। ম্যাম, আমার দুটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে বাচ্চাদেরটা আমরা টেকিকার্ডিয়া দেখবো, অ্যাকচুয়ালি ম্যাম মানে হার্ট রেটটা আমরা কত বছর বয়স পর্যন্ত দেখবো এবং পালসটা কত বছর বয়স থেকে শুরু হবে? মানে আমরা পালসটা কত বছর বয়স থেকে দেখবো, এরকম কোন স্পেসিফিক নিয়ম আছে কিনা? পালসের আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে যখন 60 to 90 100 আমরা ধরি এটা নর্মাল, সেক্ষেত্রে বেবিদের ক্ষেত্রে কি আলাদা কোনো নিয়ম আছে কিনা বা কত বছর বয়স থেকে এটা হবে? এক নাম্বার প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে ম্যাম, আমরা যারা জিবিপি করি আমাদের কাছে যখন বেবি আসে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যাম স্টিল নাও এখন পর্যন্ত আমি দেখি নাই। তবে আপনি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স একটু শেয়ার করতেন, আমরা কখন বিপি চেক করবো একটা বেবির, কখন বিপি আপনি একটা ম্যাম স্লাইড দেখিয়েছেন, তো ম্যাম আপনি একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে একটু বলতেন, স্পেশালি এজিএন আর হচ্ছে মানে এজিএন বাদ দিয়ে ম্যাম আপনি যদি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলতেন আমরা কখন বিপি চেক করবো একটা বেবির। এই দুইটা প্রশ্ন ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমার সেকেন্ড কোয়েশ্চেনতে আমি যাচ্ছি যে আমরা কখন বিপি চেক করব। আমি এটা অলরেডি বলেছি যে যদি কোনো পেশেন্ট 3 বছরের উপরে অ্যানুয়ালি একবার তার ব্লাড প্রেশার আমরা চেক করব, যদি তার কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে। কিন্তু যদি কোনো পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ থাকে বা তার যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে, তার যদি ওবেসিটি থাকে, এবং যেমন আমরা নেফ্রোটিক, আমি কিন্তু এটা মেনশন করেছি যে নেফ্রোটিক সিন্ড্রোমের পেশেন্ট স্টেরয়েড পাচ্ছে, তার কিন্তু আমার ব্লাড প্রেশার চেক করতে হবে। সে যখনই আমার কাছে আসবে ফলো আপে বা চেক আপ করতে আসবে, তখনই তার ব্লাড প্রেশারটা আমাদের মাপতে হবে। এর মধ্যে আমরা ওয়ার্ডে যে পেশেন্ট গুলা পাই, যেমন আমার কাছে যদি হিস্ট্রি নিয়ে আসে যে জেনারেলাইজড সুয়েলিং, তার হেমাচুরি আছে, ইডিমা আছে, তখনই কিন্তু আমি তার ব্লাড প্রেশার চেক করি। কারণ কি, তার অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোককাল গ্লোমেরুলাইটিসে একটা ক্লিনিক্যাল ফিচারই হচ্ছে হাইপারটেনশন, এবং এই হাইপারটেনশনটা কতটুকু আছে, যদি তার সাথে যদি তার হাইপারটেনশনের এন্ড অর্গান ড্যামেজের সিমটম থাকে, তখন তো আমাকে তাকে ওই ইমার্জেন্সি হিসেবে ট্রিটমেন্ট করতে হবে। সো ব্লাড প্রেশার শুড বি চেকড। আর পালস আর হার্ট রেট, আমরা সাধারণত ছোট বাচ্চা, যেমন আমি 2 বছর 3 বছর বয়সের একটা বাচ্চার ডেফিনেটলি আমি তার পালসটা কষ্ট হবে, সেক্ষেত্রে আমরা হার্ট রেট দেখবো। আর চিলড্রেনদেরকে আমরা সাধারণত পালস দেখতে পারি, মানে আমি যখন রেডিয়াল পালসটা তার পালপিট করতে পারবো তখন তো আমি তার পালস দেখবো। আর যেখানে আমার রেডিয়াল পালস দেখাটা একটু ডিফিকাল্ট, তখন আমি তার হার্ট রেটটা দেখবো স্টেথোস্কোপ দিয়ে। আর কি কোনো কোয়েশ্চেন ছিল? থ্যাংক ইউ ম্যাডাম ফর ইউর নাইস কমেন্ট অফ দিস কোয়েরি। আমি সেশনের এই পর্যায়ে
ডাক্তার জোবায়ের রাফিকে অনুরোধ করব তার লাইভ কোশ্চেনটি করার জন্য। ডাক্তার জোবায়ের রাফি ভাই, প্লিজ আপনি আপনার লাইভ কোশ্চেনটি করুন। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম, প্র্যাকটিক্যালি এখন পেডিয়াট্রিক এজ গ্রুপে প্রাইমারি হাইপারটেনশন কিরকম সংখ্যক পেশেন্ট পাওয়া যায়, আর এসিমটোমেটিক পেশেন্ট গুলোতে সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশনের জন্য কি কি ডিডি রাখা উচিত, আর কি কি ইনভেস্টিগেশনস করা উচিত? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, কিউরেবল ফর্ম অফ হাইপারটেনশন লাইক এজিএনএ কি আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ইউজ করব নাকি হ্যাঁ। জাস্ট ট্রিট দ্য কজ? না, এজিএনএ তো আমরা অবশ্যই হাইপারটেনশনের জন্য অ্যান্টি হাইপারটেনসিভ ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা সাধারণত এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার বা এসি ইনহিবিটর এইসব অ্যান্টি হাইপারটেনসিভ আমরা ইউজ করে থাকি, বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়োরেটিক্স। যদি বেশি প্রেশার যদি সে ওই যে টার্গেট অর্গান ড্যামেজ যদি নিয়ে আসে এজিএন এর ক্ষেত্রে, যেমন সে যদি হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু লুপ ডায়োটিস দিয়ে শুরু করি। আমরা তাকে ফ্রুসিমাইড দিয়ে শুরু করি, ফ্রুসিমাইড, তারপর সাথে আমরা এসি ইনহিবিটর বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার ইউজ করে থাকি, কারণ এই ক্ষেত্রে এটা সম্পূর্ণ ট্রিটেবল। থ্যাংক ইউ ম্যাডাম আপনার সুন্দর ব্যাখ্যার জন্য। এবার আমরা আমাদের সমস্ত পার্টিসিপেন্টদের মধ্য থেকে কিছু জেনারেল কোয়েরিজ এসেছে, সে সমস্ত কোয়েরিজ গুলো আপনার কাছে এবং স্যারের কাছে বিনীতভাবে অনুরোধ করব সে সমস্ত কোয়েরিজ সম্পর্কে আমাদের পার্টিসিপেন্টদের একটু অবগত করার জন্য। আজকের প্রেজেন্টেশনে খুব সুন্দরভাবে আপনি বলেছেন ম্যাডাম, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থেকে হাইপারটেনশনের একটা চান্স থেকে যায় চিলড্রেনদের। আমাদের একটি কোয়েরি এসেছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কিভাবে পেডিয়াট্রিক এজ গ্রুপে হাইপারটেনশন করতে পারে, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম ম্যাডাম। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে যেটা হয়, তার যেহেতু তার মানে রেসপিরেশনের সময় তার এখানে অবস্ট্রাকশন, তার অক্সিজেনেশনের প্রবলেম হচ্ছে, তার ব্রেইন অক্সিজেন কম পাচ্ছে, এবং সে যখন ঘুমিয়ে যাচ্ছে তখন তার ব্রেইনের অক্সিজেনেশনটা আরো কমে যাচ্ছে, যার কারণে সে কিন্তু হঠাৎ করে ঘুম থেকে উঠে যাচ্ছে। তো সেই অক্সিজেন সাপ্লাইটা অ্যাডিকুয়েটলি পাওয়ার জন্য হার্ট তখন ওয়ার্কস মোর। এই হার্ট যখন এই বেশি কাজ করতে যায়, তখনই আমরা দেখেছি যে কার্ডিয়াক আউটপুট তার বেড়ে যায়, এবং সেই কারণে তার ব্লাড প্রেশারটা তখন বাড়ে। ডিউ টু মোর ওয়ার্কলোড অফ হার্ট, the blood pressure is raised in case of obstructive sleep apnea or obstructive sleep disorder. এমনিতেই তো আমরা যখনই মানে ঘুমের ব্যাঘাত হয়, যে কোনো কারণে যদি স্লিপ কম হয় তাহলে কিন্তু হাইপারটেনশন হয়। হ্যাঁ, সুতরাং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে তো পেশেন্ট ঘুমাইতে পারে না ঠিক, সুতরাং ওখান থেকেও সহজভাবে চিন্তা করলে সে ঘুমাইতে পারে না, এই জন্য মেকানিজম তো কি খুব ভালো। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার কাছে বিনীতভাবে একটি প্রশ্ন দিতে চাই এবং প্রশ্ন করতে চাই। আমাদের একজন পার্টিসিপেন্ট উল্লেখ করেছেন যে পেডিয়াট্রিক এজ গ্রুপে হাইপারটেনশন সাসপেক্টেড হলে কিংবা হাইপারটেনশন পাওয়া গেলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোন কোন ল্যাবরেটরি ইনভেস্টিগেশনকে আমরা গুরুত্ব দিব। যদিও আজকের এই আলোচনার মাধ্যমে ম্যাডাম বারবারই একটি মেসেজ আমাদের সামনে দিয়েছেন, আমাদের জুনিয়র ডক্টরদের সামনে, সেটি হচ্ছে পেডিয়াট্রিক এজ গ্রুপের মধ্যে হাইপারটেনশন মোস্টলি সেকেন্ডারি। তো এই সমস্ত বিচার বিবেচনায়, এই চিন্তাটা বিচার বিবেচনায় এনে কোন কোন ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের উপর আমরা এমফাসাইজ করব, কিংবা লো রিসোর্স সেটিং কান্ট্রি হিসেবে আমরা কোন কোন ল্যাবরেটরি ইনভেস্টিগেশন প্রেসক্রাইব করব, স্যার বিষয়টা যদি একটু আমাদেরকে জানাতেন। এখানে তো ডক্টর মীনাক্ষী চৌধুরী অলরেডি তার প্রেজেন্টেশনে দেখিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে এটা হলো সেকেন্ডারি হাইপারটেনশন, এবং মোস্ট কমন কজের মধ্যে হলো রেনাল কজ। হ্যাঁ, রেনাল কজের যেহেতু আমাদের রেনাল কজ, রেনাল ফাংশন দেখতে হবে প্রথমে। আর বাকি যেটা হলো যে ওই কজ অনুযায়ী চিন্তা করে আমি যদি এজিএন চিন্তা করি তাহলে এজিএন এর মতো করে করবো। আমি যদি রেনাল আর্টারি স্টেনোসিস চিন্তা করি তাহলে রেনাল আর্টারি স্টেনোসিসের জন্য যে ইনভেস্টিগেশন করতে হয়, অর্থাৎ রেনাল আর্টারির এনজিওগ্রাম করবো। এইভাবে স্পেসিফিক কোনো মানে সেকেন্ডারি ডিজিজ যেটা চিন্তা করা হবে, আগে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো, করে তারপর আমরা কিন্তু বক পাতা একেবারে লম্বা একটা লিস্ট করবো না, যখন যেটা সাসপেক্ট করবো ক্লিনিক্যাল এক্সামিনেশন করে ওইটার সাথে রিলেটেড ইনভেস্টিগেশন করবো। আর এর বাইরে সিস্টেমিক হাইপারটেনশন ইদানিং পাওয়া যাচ্ছে, প্রাইমারি হাইপারটেনশন যেটা যেহেতু আমাদের দেশে এখন অবেস বাচ্চার সংখ্যা বাড়তেছে এবং বিভিন্ন কারণে বাচ্চাদের সেডেন্টারি ওয়ার্ক কমে যাচ্ছে, সেই জন্য
সিস্টেমিক হাইপারটেনশন দেখা যাচ্ছে, এবং সিস্টেমিক হাইপারটেনশনে আমরা এডাল্টে যে টেস্টগুলো করি, হ্যাঁ, অর্থাৎ সেই একই রেনাল ফাংশন, তারপরে সিরাম লিপিড লেভেল, সিরাম কোলেস্টেরল লেভেল, বা বাকি যেগুলো লাগে আর কি, যখন যেটা লাগে সেটা করতে হবে। সিস্টেমিক হাইপারটেনশনের ক্ষেত্রে মূলত আমরা এই যে গ্লুকোজ লেভেল, লিপিড লেভেল এগুলো দেখি। আবার যদি 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 হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম চিন্তা করা হয়, সেই ক্ষেত্রেও থাইরয়েড ফাংশন করতে হবে। এরকম স্পেসিফিক আলাদা করে কোনো ইয়ে নাই, যেটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন পরে যেটা মনে হবে সেই অনুযায়ী ইনভেস্টিগেশন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান শেষ করার আগে আমরা আরো কিছু কোশ্চেন নিব, এবং আমাদের একজন পার্টিসিপেন্ট কোশ্চেন করেছেন যে হাইপারটেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্লাড প্রেশার মেজারমেন্ট খুব গুরুত্বপূর্ণ। ব্লাড প্রেশার মেজারমেন্টের ক্ষেত্রে যদি আমরা কোনো চিলড্রেনের রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ডের মধ্যে দুই রকম ব্লাড প্রেশার পাই, সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট প্ল্যান কি হবে স্যার? বাচ্চাদের ক্ষেত্রে যে যে সব কারণে দুই হাতে দুই রকম ইয়ে হয়, যে কজগুলো আছে, ওইরকম কজ সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায় না। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর আসলে এইভাবে আমাদের জানা নাই। মীনাক্ষী কি কিছু যোগ করবা? আসলে দুই হাতের মধ্যে একটু তফাৎ তো থাকবেই। ব্লাড প্রেশার তো আমি রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডের মধ্যে 10 to 20 মিনিট বেশ কম হতেই পারে। এজন্য আমরা বলেছি যে 3 বার রিডিং নেওয়ার জন্য। আইডিয়ালি ব্লাড প্রেশার মেজারমেন্ট শুড বি 3 টাইমস এন্ড দেন এভারেজ। তো 3 টাইমস ডিফারেন্ট দেখেই তো আমরা এভারেজ করছি, তার মানে দুই হাতে কিন্তু ডিফারেন্ট আসতেই পারে, কিন্তু সেটা খুব বেশি তফাৎ না, নট মোর দেন 10 to 20। আর আপার লোয়ার লিমের মধ্যে কিন্তু গ্র্যাভিটির কারণে লোয়ার লিমে কিন্তু তার প্রেশার একটু বেশি পাওয়া যায় দেন আপার লিমস, এবং সেটাও নট মোর দেন 20 মিলিমিটার মার্কার। আর আমরা সাধারণত সব লিমসে কখন দেখি, যদি আমি কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা যদি আমি সাসপেক্ট করি, আমার যদি ডিডিতে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা থাকে, আমি মারমার পাই, তখন কিন্তু আমাকে অল 4 লিমস আমার তার ব্লাড প্রেশার মাপতে হবে। আদারওয়াইজ আমি শুধুমাত্র তার রাইট আপার আর্মে আমার তার ব্লাড প্রেশারটা মেজার করবো। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং সর্বশেষ একটি কোশ্চেন দিয়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের কোশ্চেন আনসার সেশনটি সমাপ্ত করব। এবং এই কোশ্চেনটি ডক্টর মুজিবুল হক স্যারের প্রতি, যে আমাদের দেশের চিলড্রেনের ব্লাড প্রেশার কন্ট্রোল এবং হাইপারটেনশন কন্ট্রোলের ক্ষেত্রে কি কি পিটফল রয়েছে বলে স্যার আপনি মনে করেন, এবং অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হিসেবে উপজেলা হেলথ কমপ্লেক্সে যখন ফার্স্ট টাইম কোনো চিলড্রেন হাইপারটেনসিভ হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট করবে, জুনিয়র ডক্টররা এই হাই কেয়ার স্পেশালাইজড সেন্টারে রেফার করার আগে কোন কোন মেজারমেন্ট বা কোন ট্রিটমেন্টটা ফলো করে রেফারালটা করবে অ্যাকচুয়ালি, এই বিষয়টা যদি আমাদেরকে একটু স্যার নির্দেশনা দিতেন স্যার। আমাদের দেশে এখন এসেনশিয়াল হাইপারটেনশন বাড়ছে বাচ্চাদের ক্ষেত্রে, এবং এক্ষেত্রে মূলত যেটা দায়ী সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। এখন তো সবাই জাঙ্ক ফুড গুলো বেশি খায়, হ্যাঁ, বিশেষ করে কনসেন্ট্রেটেড ফুড যেগুলো আছে, বিশেষ করে আমাদের যে কোমল পানীয়, অ্যালকোহল বা এই জাতীয়, এইগুলোতে কিন্তু হাইপারটেনশন বাড়ে। এর বাইরে যারা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইদানিং অনেক কম। এখানে একটা কোশ্চেন একটু আগে ইয়েতে দেখা যাচ্ছিল যে স্ক্রিন টাইমের সাথে হাইপারটেনশনের কোনো সম্পর্ক আছে কিনা। তো স্ক্রিন টাইমের সাথে আসলে সরাসরি হাইপারটেনশনের সম্পর্ক আছে কিনা এই ধরনের কোনো স্টাডি নাই, কিন্তু স্ক্রিন টাইম যদি বেশি হয় স্বাভাবিকভাবে ওই বাচ্চার অ্যাক্টিভিটিস কম হবে এবং তার ওবেসিটি বেশি হবে, সুতরাং হাইপারটেনশন বেশি হবে, এটা তো বোঝাই যায়। সুতরাং স্ক্রিন টাইমের সাথে একটা রিলেশন থাকতে পারে, তবে সেটা সরাসরি এই ধরনের কোনো স্টাডি নাই। তো মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট এবং লেস অফ এক্সারসাইজ দায়ী এই ক্ষেত্রে। আর যেটা আর পরের প্রশ্ন যেটা অংশটা ছিল যে একজন ফিজিশিয়ান যদি উপজেলা লেভেলে বাচ্চাদের ক্ষেত্রে হাইপারটেনশন ডায়াগনোসিস করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে পরপর 3টা সেটিং এ 3 বার ব্লাড প্রেশার মেজার করতে হবে। সুতরাং ওইটা পর্যন্ত সময় নিতে হবে, নিয়ে তারপরে যদি উনি এভারেজ করার পরে মনে করেন যে না এটা হাইপারটেনশন, সেই ক্ষেত্রে আমার মনে হয় একজন শিশু বিশেষজ্ঞের কাছে রেফার করাই বেটার। প্রাথমিকভাবে শুধুমাত্র যেসব যে খাদ্যের সম্পর্কিত উপদেশগুলা, পরিমিত রেস্ট নিতে হবে এবং মানে উপদেশগুলা দিতে হবে, উপদেশগুলা দিয়ে তারপর থেকে তবে আমার মনে হয় সরাসরি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ উপজেলা লেভেলে বাচ্চাদের ক্ষেত্রে শুরু না করাই ভালো, যদি তিনি আমাদের চাইল্ড কনসালটেন্ট বা ফিজিশিয়ান না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।